ভোটার লিস্টের সাগর তীরে বাংলাদেশ থেকে লোক নিয়ে চলে আসছেন, রোহিঙ্গাদের নিয়ে চলে আসছেন। বন্দে মাতরমকে যদি খণ্ডিত না করা হতো, গাঙ্গি দুর্গা দশপ্রহর ধারণী তেজ নিয়ে যদি ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে এগিয়ে যেত, তাহলে কেউ না কেউ এসে বলতে পারতো, আই ডু নট বিলিভ ইন টু নেশন, আই বিলিভ ইন ওয়ান নেশন। এই দেশটাকে ভাগ হতে হতো না। জীবন ধারণের সঙ্গে, তার বেশভূষার সঙ্গে দূর দূর পর্যন্ত কোন মৌলবীর বেশভূষার পরিচয় ছিল না। সেই জিন্না হঠাৎ এসে 1937 সালে বললেন, আরে ये বন্দে মাতরম है क्या? উনি স্বয়ং জগন্নাথ দেবকে একদম ওই সমুদ্র থেকে টেনে এনে আমাদের এখানে দীঘার সমুদ্র তীরে বসিয়ে দিতে পারেন। আমাদের মুখ্যমন্ত্রী অন্য কোনো প্লেয়ার নয়। দলের গর্ব থেকে তৃণমূল কংগ্রেস জন্ম নিয়েছে। ওই মমতা বন্দ্যোপাধ্যায় যারা দাদু ছিলেন, জেঠু ছিলেন, তারা যে কমিটির মেম্বার ছিলেন, তারা নতুন করে শুরু করলেন সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান আমারা। তাদের জীবন জীবিকাকে নিশ্চিত করতে যদি কোনোদিন ধর্ম রক্ষার তাগিদে ভারতবর্ষে চলে আসে, তাহলে আমাদের ভারত সরকারের উচিত তাদের জীবন এবং যৌবনকে, তাদের কর্মক্ষেত্রকে, তাদের বাসস্থানকে সুরক্ষিত করা। যারা ফর্ম ফিল আপ করছেন না, তারা ভবিষ্যতে অসুবিধায় পড়তে পারেন। তৃণমূল কংগ্রেস আপনাদের পাশে থাকবে না। তাদের যে ভারতবর্ষের নাগরিকত্বের অধিকার, এই অধিকার কোনোদিন কংগ্রেস দেয়নি। যিনি দিয়েছেন তার নাম নরেন্দ্র দামোদর দাস মোদী, সিএর মধ্যে ঠিক আছে পথটা। এখন বলছেন ওপার বাংলা এপার বাংলা এক, দিবে আর নিবে, মিলাবে মিলিবে, যাবে না ফিরে। এই ভোটার লিস্টের সাগর তীরে বাংলাদেশ থেকে লোক নিয়ে চলে আসছেন, রোহিঙ্গাদের নিয়ে চলে আসছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের হৃদয় বড়, আমাদের মতো উনি ছোট মনের মানুষ নন। উনি কবি, উনি নাট্যপ্রেমী, উনি চিত্রকার, উনি সুরকার, উনি বিকেলে ভোরের ফুল ফুটিয়ে দিতে পারেন। উনি স্বয়ং জগন্নাথ দেবকে একদম ওই সমুদ্র থেকে টেনে এনে আমাদের এখানে দীঘার সমুদ্র তীরে বসিয়ে দিতে পারেন। আমাদের মুখ্যমন্ত্রী অন্য কোনো প্লেয়ার নয়। মুখ্যমন্ত্রী বলছেন যারা মারা গেছে তো কি হয়েছে? যারা মারা গেছে তারা তো কারোর ভাই ছিল, কারোর বোন ছিল, বাবা ছিল, প্রেমিক ছিল। একটু ওদের নামটা ভোটার লিস্টে রেখে দেওয়া যায় না? আজকে ভোটার লিস্ট শুদ্ধিকরণের কাজ চলছে। আর এই ভোটার লিস্ট শুদ্ধিকরণের কাজ শুধু এসআইআর এর মধ্যে দিয়ে সম্পন্ন হবে না। শুধু ভোটার লিস্টের শুদ্ধিকরণ করলেই পশ্চিমবঙ্গের মানুষ আগামী দিনের ভয়ঙ্কর সমস্যা থেকে বেঁচে থাকতে পারবেন না। 1947 সালে বাঁচেনি, 1948 সালে বাঁচেনি। সেদিন কিছু মানুষ আওয়াজ তুলেছিলেন, মাইনরিটি হ্যাজ আ রাইট টু সেলফ ডিটারমিনেশন, আত্মনিয়ন্ত্রণের অধিকার চাই, ভারত ভাগ মানতে হবে, তবেই ভারত স্বাধীন হবে। হিন্দু মুসলমান দুটি পৃথক জাতি একসঙ্গে বসবাস করতে পারে না, তাই পৃথক একটা দেশ সেই পাকিস্তান। যে জিন্না কোনোদিন মুসলিম লীগের প্রথমে মেম্বার হননি, যে জিন্নার খাওয়ার সঙ্গে, জিন্নার জীবন ধারণের সঙ্গে, তার বেশভূষার সঙ্গে দূর দূর পর্যন্ত কোন মৌলবীর বেশভূষার পরিচয় ছিল না, সেই জিন্না হঠাৎ এসে 1937 সালে বললেন, আরে ये বন্দে মাতরম है क्या? বন্দে মাতরমের সম্পর্কে জিন্নার কোনো ধারণা ছিল না। রবীন্দ্রনাথ বন্দে মাতরম গেয়েছিলেন 1896 সালে কংগ্রেসের অধিবেশনে। 1905 সালের বঙ্গভঙ্গ আন্দোলন, সবচেয়ে হাতিয়ার ছিল এই একটা শব্দ, বন্দে মাতরম। 1906 সাল বরিশাল কংগ্রেস, সরলা দেবী চৌধুরানী বন্দে মাতরম গান গাইছেন কংগ্রেসের অধিবেশনে। মাঝ রাস্তায় গান থামার সঙ্গে সঙ্গে উত্তাল জনতা নেমে পড়লেন, পুরো বন্দে মাতরম চলতে হবে। পুরো বন্দে মাতরমের গান চললো সরলা দেবীর নেতৃত্বে। আজকে চিত্তরঞ্জন মন্ডল বলে একটি ছেলে বন্দে মাতরম উচ্চারণ করার সঙ্গে সঙ্গে ব্রিটিশ পুলিশ তাকে লাঠি চার্জ করতে শুরু করলো। যতবার লাঠির ঘা পড়ছে ততবার বলছে বন্দে মাতরম। কার্যত বন্দে মাতরম একটা শক্তি হিসেবে প্রতিষ্ঠিত হয়ে গেল ভারতবর্ষের মাটিতে। বন্দে মাতরমকে ব্যান করলো ব্রিটিশ বিভিন্ন জায়গায়। বন্দে মাতরম গান গাওয়া, বন্দে মাতরম উচ্চারণ করা কার্যত অপরাধ হয়ে গেল ব্রিটিশ ইন্ডিয়ায়। কিন্তু যে দলের গর্ব থেকে তৃণমূল কংগ্রেস জন্ম নিয়েছে, ওই মমতা বন্দ্যোপাধ্যায় যারা দাদু ছিলেন, জেঠু ছিলেন,
তারা যে কমিটির মেম্বার ছিলেন তারা নতুন করে শুরু করলেন সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা। ডক্টর ইকবাল 1904 তিনি লিখে দিলেন সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা, হাম বুলবুলে হ্যায় ইস দেশ কি এ গুলিস্তান হামারা। আবার সেই ইকবাল 1930 সালে উত্তরপ্রদেশের মুসলিম লীগের অধিবেশনে ভাষণ দিচ্ছেন, ইসলামের কোনো কাল হয় না, ইসলামের কোনো বর্ণ হয় না, ইসলামের কোনো নির্দিষ্ট সীমারেখা হয় না, ইসলামের জন্য কোনো নির্দিষ্ট দেশ পর্যাপ্ত নয়। তাই আমি চাই স্বাধীন ভারতের মধ্যে একটা স্বাধীন ইসলামিক রাষ্ট্র থাকবে, স্বাধীন ভারতের মধ্যে মুসলমানদের জন্য সেপারেট হোমল্যান্ড থাকবে। সেদিন আত্মসমর্পণ করেছিলেন আমাদের নেতৃবৃন্দ। 1937 সাল কংগ্রেসের অধিবেশন, 26শে ডিসেম্বর 27শে ডিসেম্বর 1937 সালের আগের যেদিন অধিবেশন হবে তার আগের মঙ্গলবার 19 তারিখে, সোমবারের দিন 19 তারিখে জিন্না মুসলিম লীগের অধিবেশনে বিল একটি পাশ করালেন প্রস্তাব যে কোন অবস্থায় মুসলিম লীগের কোন সদস্য এমন কোন মঞ্চে উপস্থিত থাকবে না যেখানে বন্দে মাতরম সঙ্গীতটি গাওয়া হবে। 20শে ডিসেম্বর নেতাজি সুভাষচন্দ্র বসু কার্শিয়াং থেকে সুভাষচন্দ্র বসু চিঠি লিখছেন রমানন্দ চট্টোপাধ্যায়কে যে আমি একমাত্র বাঙালি সদস্য ওয়ার্কিং কমিটিতে, বন্দে মাতরমের সঙ্গে কি হবে আমার জানা নেই, আপনি একটু দয়া করে বলুন রবি ঠাকুরকে গান্ধীজির সঙ্গে কথা বলতে। আমি 24 তারিখ পৌঁছচ্ছি, নেহরুজি পণ্ডিতজি দুজনেই আসবেন, উডবার্ন পার্কে তারা থাকবেন, আপনি অনুগ্রহ করে আজকে এই নিয়ে কিছু ব্যবস্থা করুন। নির্ণয় হবে 26 তারিখে 27 তারিখে কলকাতায় অবস্থান করছে, ধর্মতলায় প্ল্যাকার্ড লেগেছে, ইন্দোরে বিক্ষোভ মিছিল, মহারাষ্ট্রে মুম্বাইতে বিক্ষোভ মিছিল, লখনৌতে বিক্ষোভ মিছিল, বেনারসে বিক্ষোভ মিছিল, আজকের প্রয়াগরাজ অধুনা এলাহাবাদে বিক্ষোভ মিছিল, হাতে একটাই প্ল্যাকার্ড, ডু নট স্যাক্রিফাইস বন্দে মাতরম at the altar of communal bigotry। বন্দে মাতরম খণ্ডিত হলো, আর বন্দে মাতরমকে যদি খণ্ডিত না করা হতো, তাংহি দুর্গা দশপ্রহর ধারণী তেজ নিয়ে যদি ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে এগিয়ে যেত, তাহলে কেউ না কেউ এসে বলতে পারতো আই ডু নট বিলিভ ইন টু নেশন, আই বিলিভ ইন ওয়ান নেশন। এই দেশটাকে ভাগ হতে হতো না। এই যে খড়দার বিপুল সংখ্যক মানুষ আছেন, এই যে আমাদের দমদম লোকসভা কেন্দ্র, এই ওখানে গান্ধীবাদ চলেনি, মার্ক্সবাদ চলেনি, একাত্ম মানববাদ চলেনি, হিন্দু না ওরা মুসলিম এই জিজ্ঞাসা কোনজন এ নিয়ে মিছিল চলেনি। ওখানে একটাই শব্দ হয়েছিল, যা পালা এখান থেকে, এই জায়গা তোদের জায়গা নয়, আপনারা সবাই ওপার বাংলা থেকে এপার বাংলা এসেছেন, নিজের দেশে পরবাসী হয়ে মাথায় উদ্বাস্তু টিকা লাগিয়েছেন। সেদিন আপনাদের পূর্বপুরুষের সামনে দাঁড়িয়ে মহাত্মা গান্ধী বলেছিলেন, ইচ্ছার বিরুদ্ধে যারা পূর্ব পাকিস্তানে থেকে গেল, যারা পশ্চিম পাকিস্তানে থেকে গেল, তারা যদি কোনোদিন মনে করে তারা নিরাপদ নয়, তারা তাদের জীবন জীবিকাকে নিশ্চিত করতে যদি কোনোদিন ধর্ম রক্ষার তাগিদে ভারতবর্ষে চলে আসে, তাহলে আমাদের ভারত সরকারের উচিত তাদের জীবন এবং যৌবনকে, তাদের কর্মক্ষেত্রকে, তাদের বাসস্থানকে সুরক্ষিত করা, তাদের ধর্মাচরণের সুযোগ করে দেওয়া। গান্ধীজির বক্তব্যকে সমর্থন করেছিলেন পণ্ডিত জওহরলাল নেহরু, সরদার বল্লভভাই প্যাটেল, কিন্তু কংগ্রেস গান্ধীজিকে গ্রহণ করেছে, অবলম্বন করেনি। গান্ধীজির প্রতিশ্রুতি উদ্বাস্তু মানুষদের, ছিন্নমূল মানুষদের, নিজ ভূমে পরবাসী হয়ে যাবে মানুষদের, তাদের যে ভারতবর্ষের নাগরিকত্বের অধিকার, এই অধিকার কোনোদিন কংগ্রেস দেয়নি। যিনি দিয়েছেন তার নাম নরেন্দ্র দামোদর দাস মোদী, সিএর মধ্যে। আজকে তৃণমূল কংগ্রেস বিভ্রান্তিমূলক প্রচার চালাচ্ছে। তৃণমূল কংগ্রেস বলছে যদি সিএর ফর্ম ফিল আপ করে নিজেদের বাংলাদেশি বলে ঘোষণা করে দিতে হবে, ভবিষ্যতে অসুবিধায় পড়বে। যারা ফর্ম ফিল আপ করছেন না তারা ভবিষ্যতে অসুবিধায় পড়তে পারেন, তৃণমূল কংগ্রেস আপনাদের পাশে থাকবে না। কারণ তৃণমূল কংগ্রেস চলে যাচ্ছে, তৃণমূল কংগ্রেস চলে গেছে। একজন দেখেছিলেন রাহুল গান্ধী বিহারের নির্বাচনে গিয়ে
উনি হঠাৎ মৎস্যজীবীদের ভালোবেসে একটি পুকুরের মধ্যে ঝাঁপ মেরেছিলেন, অর্থাৎ রাহুল গান্ধী তার দলটাকে পুকুরের মধ্যে ঢুকিয়ে দিয়েছেন। আরেকজন বলছেন না, তিনি রিস্ক নিচ্ছেন না জলে যাবার, উনি র্যাম্পে হাঁটছেন, উনি র্যাম্পে হাঁটতে হাঁটতে তৃণমূলকে নিয়ে বাইরে চলে যাবেন। এই হচ্ছে তৃণমূলের বর্তমান অবস্থা। তৃণমূল চলে গেছে, তৃণমূল চলে যাবে, তৃণমূল চলে যাচ্ছে, তৃণমূল লিভিং ফসিল, তৃণমূল জীবন্ত জীবাশ্ম হয়ে গেছে। মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে গ্রহণ করেছিল, পরীক্ষা করেছিল, এখন প্রত্যাখ্যানের সময়। একটা রাজনৈতিক দল যে স্লোগান ছিল রেস্টোরেশন অফ ডেমোক্রেসি, গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা, আজকে তার বিরুদ্ধে স্লোগান উঠেছে গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা। আমরা আবেদন করছি, এই খর্দায় বহু বামপন্থী মানুষ ছিলেন যারা বামপন্থার সঙ্গে নিজেদের কার্যত আত্মস্থ করে ফেলেছিলেন। আজকে তাদের উদ্দেশ্যে আমি বলছি, এই খর্দার মানুষ ভাগ্যবান, দুজন প্রতিভাবান অর্থমন্ত্রীকে আপনারা পেয়েছিলেন। একজন ছিলেন ডক্টর অসীম দাশগুপ্ত, তার সম্পর্কে বলা হতো সিম্পলি ব্রিলিয়েন্ট। অবশ্যই তাকে আজকে অভিনন্দন জানাবো এবং তার কাছে কৃতজ্ঞতা স্বীকার করব যে যেদিন ওয়ান নেশন ওয়ান ট্যাক্সের আওয়াজ উঠেছিল, যার স্বপ্ন দেখেছিলেন আরেকজন নেতা প্রণব মুখোপাধ্যায়, কংগ্রেসের কারণে বাস্তবায়িত করতে পারেননি, যিনি ওয়ান নেশন ওয়ান ট্যাক্সকে বাস্তবায়িত করবার জন্য আমাদের প্রয়াত নেতা অরুণ জেটলিকে কার্যত মাস্টার মশাই হিসেবে পড়িয়েছিলেন, প্রয়োজনীয়তাটা কি বুঝিয়েছিলেন, কেন এটা হবার প্রয়োজন। সেদিন যেটা বাস্তবায়িত হলো, সেদিন কিন্তু পার্টির লাইনের উল্টো দিকে গিয়ে প্রণব মুখার্জির সঙ্গে, যিনি তো রাষ্ট্রপতি প্রণব মুখার্জির সঙ্গে থেকে তিনিও অসীম দাশগুপ্ত সেদিন সেখানে উপস্থিত ছিলেন, সিপিআইএম ছিল না। তার জন্য আমরা তাকে অভিনন্দন জানাচ্ছি। আরেকজন ভাগ্যবানকে আপনারা পেয়েছেন, ভাগ্যবান আপনারা খর্দার মানুষ, তিনি হচ্ছেন মেঘনাথ ইন্দ্রজিৎ, আমাদের অর্থমন্ত্রী ডক্টর অমিত মিত্র। উনি মেঘের আড়াল থেকে তীর ছোড়েন, এখন তো উনি অদৃশ্য থেকে অর্থমন্ত্রী আছেন। কোথায় নিয়ে গেলেন পশ্চিমবঙ্গকে? যেদিন ক্ষমতায় এসেছিলেন সেদিন ঋণের পরিমাণ ছিল 1,92,000 কোটি টাকা। আজকে আমাদের রাজ্যের ঋণের পরিমাণ গিয়ে দাঁড়িয়েছে প্রায় 7 লক্ষ কোটি টাকা ছাড়িয়ে গেছে। মুখ্যমন্ত্রী বলছেন আমরা এগিয়ে, পশ্চিমবঙ্গের জিডিপি ন্যাশনাল জিডিপির থেকে বেশি। মুখ্যমন্ত্রী বলছেন পরিযায়ী শ্রমিক বাইরে যাবার কোনো প্রয়োজন নেই, আমরা বাঙালি, আমাদের আত্মসম্মান আছে, আমরা কেন গুজরাটে গিয়ে কাজ করব, আমি 5,000 টাকা করে প্রত্যেককে দিচ্ছি, কেউ বাইরে যাবেন না। মুখ্যমন্ত্রী বলছেন 5,000 টাকা দেবেন প্রতি মাসে, আরো 5 গুণ বেশি পরিযায়ী শ্রমিক ট্রেন ভর্তি করে চলে যাচ্ছেন ভিন রাজ্যে আজকে কাজের খোঁজে, কারণ পশ্চিমবঙ্গে কোনো কাজ নেই। একটা সময় ছিল যখন বিহার থেকে উত্তরপ্রদেশের মানুষ, বিহারের মানুষ, আসামের মানুষ পশ্চিমবঙ্গে কাজের খোঁজে আসতো। আর আজকে পশ্চিমবঙ্গের যে কৃষক সে আজকে অন্য রাজ্যে গিয়ে ধান কাটার কাজ করছে, সেও পরিযায়ী শ্রমিক হয়ে গেছে। এই রাজ্য আজকে সবচেয়ে বড় শ্রমিক সরবরাহ দেবার রাজ্য হয়ে গেছে। এক্সোডাস অফ লেবার, এক্সোডাস অফ ইন্টেলেক্ট, এক্সোডাস অফ ক্যাপিটাল আজকে চলেছে পশ্চিমবঙ্গ থেকে। বন্ধ কারখানার তালা খুলতে পারেননি, তালা যেগুলো আগে লেগুলা পর্যন্ত লাগেনি, আরো ভালো করে সেখানে ডবল তালা লাগিয়ে দিয়েছে, কোন কোম্পানির জানা নেই, খুলতে পারছেন না। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।